আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন, যেটা সিলেট বোর্ড 2017-তে এসেছিল। তো ক নম্বর প্রশ্ন হলো, চাবি বন্ধ অবস্থায়, চাবিটা বন্ধ থাকে, আর বন্ধ থাকলে এটাকে একটা হুইট স্টোন ব্রিজ হিসাবে কাজ করবে। তো চাবি বন্ধ অবস্থায় চতুর্থ বাহুতে কি পরিমাণ রোধ যুক্ত করলে, চতুর্থ বাহু বলতে এটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু, আর এটা চতুর্থ বাহু। চতুর্থ বাহুতে কি পরিমাণ রোধ কিভাবে যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না তখনই যখন আমাদের হুইট স্টোন ব্রিজটা ভারসাম্য অবস্থায় থাকবে। তো লিখব এখানে ক নাম্বার প্রশ্ন, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, তড়িৎ প্রবাহিত হবে না যখন হুইট স্টোন ব্রিজটি ভারসাম্য অবস্থায় থাকবে। তো এইটা ভারসাম্য অবস্থায় এখন নাই, কারণ ভারসাম্য অবস্থায় থাকলে তো তড়িৎ প্রবাহিত হইতো না। তো এই চতুর্থ বাহুতে একটা রোধ যুক্ত করলে সে ভারসাম্য অবস্থায় থাকবে এবং তড়িৎ প্রবাহিত হবে না। তো এই চতুর্থ বাহুতে কি পরিমাণ রোধ যুক্ত করতে হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমি ধরে নিলাম আমার আগে বের করতে হবে, ধরা পড়ে আগে বের করতে হবে চতুর্থ বাহুতে রোধ কত হইলে এই হুইট স্টোন ব্রিজটা ভারসাম্য অবস্থায় থাকবে। লিখব, ধরি চতুর্থ বাহুতে রোধ S প্রাইম হলে হুইট স্টোন ব্রিজ ভারসাম্য থাকবে। S প্রাইম লেখার প্রয়োজন না, এটাকে এসই বলবো, ঠিক আছে। এইবার আমাকে তাহলে বাকি তিনটা মানে প্রথম দ্বিতীয় তৃতীয় বাহুর রোধ তো দিয়ে দিছে, সেটা আমরা আগে লিখে নেই। দেওয়া আছে প্রথম বাহুর রোধকে আমরা পি দিয়ে প্রকাশ করি। পি ইকুয়াল টু, প্রথমটা হলো 4, দ্বিতীয়টা 4 ওহম। দ্বিতীয় বাহুর রোধ যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি সেটা হলো 12 ওহম। তৃতীয় বাহুর রোধ যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব সেটা হলো 6 ওহম। চতুর্থ বাহুটা কত সেটা তো আমরা ধরে নিছি এস। লিখব হুইট স্টোন ব্রিজ ভারসাম্যের ক্ষেত্রে আমরা জানি হুইট স্টোন ব্রিজ ভারসাম্যের ক্ষেত্রে কি হয়, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তো এখান থেকে আমাদের এস এর মানটা কত হইলে ভারসাম্য থাকবে এটা আমরা বের করবো, যেহেতু আমরা এস জানি না। তো এস ইকুয়াল টু লেখা যাবে কিউ ইন্টু আর ডিভাইডেড বাই পি। কিউ এর মান পি কিউ মানে 12 ছিল, কিউ আর
12 ইন্টু 6 আর পি এর মান দেওয়া আছে 4 একক হবে ওহম। তো এখানে 12কে 4 দিয়ে কাটলে হবে 3 3 6 18 ওহম। তার মানে আমরা বুঝতে পারি যে চতুর্থ বাহুতে 18 ওহম থাকলে এটা ভারসাম্য অবস্থায় থাকবে। আসতে হলো 20 ওহম লিখবো। এখানে চতুর্থ বাহুতে 18 ওহম থাকলে হুইটস্টোন ব্রিজ ভারসাম্য থাকবে। প্রশ্নের বর্তনীতে আছে 20 ওহম। তাহলে আমাদের 20 থেকে 18 বানাইতে হবে লিখবো, অর্থাৎ রোধের পরিমাণ কমাতে হবে। রোধ এর পরিমাণ কমাতে হবে। ধরি আমরা জানি রোধ যদি কমাইতে হয় তখন কিছু একটা রোধ কি করতে হয়, সমান্তরালে যুক্ত করতে হয়। ধরি এস প্রাইম রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। তাহলে এস প্রাইম রোধ সমান্তরালে যুক্ত করে আমরা ওই যে 18 বানাবো, অর্থাৎ অর্থাৎ 1/1/rp সমান্তরালে কি হয় 1/rp কত বানাবো আমরা 18 বানাবো, ইকুয়াল টু কাকে কাকে দিয়ে 18 বানাবো 1/20 যোগ 1/, এর নাম দিলাম কতটুকু সমান্তরালে যুক্ত করবে এস প্রাইম, মানে আমাদের এইটা হলো R1 আর এইটা হলো R2, এই দুইটা সমান্তরালে যুক্ত করলে এইটা হবে 18 হবে। তাহলে আমাদের এই এস প্রাইমটা আমরা বের করব। তো এই টাইপের ম্যাথ আমরা অনেকগুলো করে ফেলছি, তো এটা আমাদের কঠিন হওয়ার কথা না, এটা আমরা এমনি পারবো আশা করি। তো 1/18 মাইনাস 1/20, তারপরে এটা আমরা বিয়োগ করব। এটা লসাগু কত হবে 180 হবে। 180 এখানে হবে 10, এখানে হবে 9, কোন ভাগে 180, তাহলে উল্টায় দিলে এখানে এস প্রাইম ইকুয়াল টু হবে 180, একক অবশ্যই ওহম, এখানে ওহম দিয়ে দিই। আচ্ছা আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখি আগে 180 কি না। এই যে 180 ওহম সমান্তরাল, তো ঠিকঠাক আছে। আমি এবার একটু সুন্দর করে দেখে দিব। সুতরাং চতুর্থ বাহুতে 180 ওহম রোধ সমান্তরালে যুক্ত করলে ভারসাম্য অবস্থায় থাকবে। অর্থাৎ এই যে আমাদের প্রশ্ন যেভাবে বইলা দিয়েছি সেইভাবে, যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, তড়িৎ প্রবাহিত হবে না, এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝছো। তারপরে আমরা খ নম্বর প্রশ্নটা দেখি। খ
খ নাম্বার প্রশ্নটা আমাদের বলা হয়েছে বর্তনীর চাবি খোলা এবং বন্ধ অবস্থায় বিসি বাহুর প্রবাহ একই হবে কিনা। বিসি বাহু বলতে এই যে 12 ওহমের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ একই হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। ঠিক আছে, আমরা একটু উত্তরটা দেখে নেই। চাবি বন্ধ অবস্থায় বিসি বাহুতে এত, খোলা অবস্থায় বিসি মানে একই থাকবে। ঠিক আছে, তো আমাদের এই চিত্রটা দুইবারই আঁকতে হবে, কারণ একবার চাবি খোলা অবস্থা, একবার চাবি বন্ধ অবস্থা। তো চাবি বন্ধ থাকা অবস্থা মানেই একটা ঝামেলা অবস্থা, খোলা থাকা অবস্থা মানে একটু সহজ অবস্থা। যদি চাবিটা খোলা থাকে, খোলা থাকা মানে এই লাইনটা অফ, বন্ধ, এই লাইনটা বন্ধ থাকলে আমাদের বর্তনীটা কিন্তু একটু সহজ হবে। তো আমরা প্রথমে বর্তনীর চাবি খোলা অবস্থায় এই বিসি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত বের করব, তারপর বন্ধ অবস্থায় তড়িৎ প্রবাহ বের করব। তো উভয় ক্ষেত্রে চিত্র আঁকা লাগবে। তো আমরা একদম এই চিত্রটা একটু মনোযোগ সহকারে দেখে নেই। 4 ওহম, 12 ওহম, 6 ওহম, আর এটা 20 ওহম। এখানে 12 ভোল্ট আছে, গ্যালভানোমিটারের রোধ আছে 2 ওহম। ওকে, আমরা প্রথমে চাবি খোলা অবস্থায় বের করব। এখানে চাবি খোলা অবস্থায় বর্তনীর চিত্র নিম্নরূপ। চাবি খোলা অবস্থায় বর্তনীর চিত্র। তো সেক্ষেত্রে আমাদের রোধগুলো দেওয়া লাগবে। রোধগুলো সহ দিয়ে নিই। এই পথে তো চাবিটা আমাদের কি থাকবে, খোলা থাকবে। খোলা মানে এই তারের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে। চাবি খোলা মানে তারের সংযোগ বিচ্ছিন্ন, মানে এই তারটা কোনো কাজেই লাগবে না, তাহলে এই তারটা দেওয়ার প্রয়োজন নেই। তো তারটা যখন দেওয়ার প্রয়োজন নাই, তাহলে আমরা এই বাকিটুকু এঁকে ফেলি। এখানে ছিল 12 ভোল্ট, এইটা ছিল আমাদের 4 ওহম, এটা ছিল 12 ওহম, এটা ছিল 6 ওহম, এটা ছিল 20 ওহম। আমাদের এইটা আমাদের এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা ছিল ডি। আমরা এ বি সি ডি একটু ঠিকভাবে দেখে নেই, একটু আরেকবার। এ বি সি ডি ঠিকঠাক সব দিয়েছি, 4 12 6 20 সব ঠিকঠাক দিচ্ছি। ওকে, এইবার এই বিসি এর মধ্যে তড়িৎ প্রবাহিত বের করব। দেখবো এখানে এ বি আর বিসি কিন্তু একই পথ, এই দুইটা আছে কিসে, শ্রেণীতে আছে। একই পথে যদি রোধ একটার পর আরেকটা থাকে, তাহলে সেই দুইটা কি শ্রেণীতে আছে। আবার এই সিডি আর এডি একই পথ, এই দুইটার মধ্যে যে দুইটা রোধ আছে এই দুইটা আছে শ্রেণীতে। আমরা জানি শ্রেণীতে তড়িৎ প্রবাহ সেম থাকে, মানে এবি তে যে তড়িৎ প্রবাহ বিসি তে তড়িৎ প্রবাহ সেম থাকে। আবার এডি তে যে তড়িৎ প্রবাহ সিডি তে তড়িৎ প্রবাহ সেম থাকে, মানে পুরোটা পথে একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে, এই পথেও একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে। তো আমাদের এখন আমরা কি করব, এক কথায় এসি পথে তড়িৎ প্রবাহ বের করব। এসি পথে তড়িৎ প্রবাহ বের করা মানেই এবি এর তড়িৎ প্রবাহ বের করা অথবা বিসি এর তড়িৎ প্রবাহ বের করা। তো এসি পথে যে তড়িৎ প্রবাহ এইটা, আবার এই যে এখান থেকে এই পথে তড়িৎ প্রবাহ, এই দুইটা কিন্তু পরস্পর সমান্তরালে, মানে এই পথ আর এই পথ, এই দুইটা সমান্তরালে আছে। তাহলে আমরা এ বি সি পথে তড়িৎ প্রবাহ বের করব আগে। আচ্ছা, এখানে আমরা প্রথমে এই পুরোটার তুল্য রোধ বের করি, কারণ সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহটা আমার লাগবে। দেখবো এখানে আমার সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহটা লাগবে, তার কারণ এই যে এখানে দুইটা পথ, এই পথ এবং এই পথ সমান্তরালে আছে, এই দুইটা পথ সমান্তরাল আছে। সমান্তরালে তড়িৎ প্রবাহ বের করতে গেলে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহটা লাগবে। সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে গেলে
আমাদের আগে এই বর্তনীর তুল্য রোধটা বের করতে হবে। তো এখানে এই 4 ওহম আর 12 ওহম একটার পর আরেকটা, তার মানে এই দুইটা সমান্তরাল। তাহলে লিখবো 4 ওহম ও 12 ওহম শ্রেণীতে, এই দুইটা শ্রেণীতে সমান্তরালের। সুতরাং রেখা দিতে পারি তুল্য রোধ RS1 হলে, এই দুইটা তুল্য রোধ RS1 হলে, যেহেতু আরেকটা শ্রেণী আছে এই জন্য RS1 বললাম, RS1 ইকুয়াল টু 4 ওহম যোগ 12 ওহম, তার মানে এই দুইটা মিলে হয়ে যাবে 16 ওহম। তাহলে এই 16 ওহম এর উপর দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটাই বের করবো কিন্তু আমরা। তারপরে লিখব এবং 6 ওহম ও 20 ওহম শ্রেণীতে তুল্য রোধ। এবার নিচে যে দুইটা শ্রেণীতে আছে এই যে 6 ওহম আর 20 ওহম, এই দুইটা তুল্য রোধ বের করবো। তুল্য রোধ RS2 হলে RS2 ইকুয়াল টু 6 ওহম যোগ 20 ওহম, তার মানে 26 ওহম। এবারে RS1 এবং RS2, মানে এইটার চিত্রটা এখন কেমন হয়ে গেছে, আমরা যদি আঁকি চিত্রটা তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে। তাহলে এই দুইটা মিলে একটা হয়ে যাবে, আবার ওই নিচের দুইটা মিলে একটা হয়ে যাবে, এই দুইটা পরস্পর সমান্তরালে থাকবে। পরবর্তী চিত্রটা আমরা আঁকলাম, এই দুইটা মিলে আমাদের হয়েছিল 16, এই দুইটা মিলে হয়েছে 26। তো এই জায়গায় এ, এই জায়গায় মনে করে এটা বি লেখা দিলাম, এ বি সি পথ, এটা ডি লেখা দিলাম একটা জায়গায়, তো এ বি সি পথ, ঠিক আছে। তো এইবার আমরা এই দুইটা জায়গায় তুল্য রোধ বের করবো, লিখবো RS1। এখন যে এই যে রোধটা এটা হলো RS1, এই যে রোধ এইটা হলো RS2। তো এখন RS1 ও RS2 এই দুইটা কিসে আছে, সমান্তরাল আছে, কারণ দুই ভাগ হইছে, এই দুইটা ভাগ আবার মিলিত হয়েছে, তার মানে এই দুইটা পরস্পর কিসে, সমান্তরালে। তো RS1 ও RS2 সমান্তরালে দেখবো তুল্য রোধ যেহেতু একটাই সমান্তরালে, এই জন্য তুল্য রোধ RP লিখলেই হবে। RP হলে 1/RP equal to 1/RS1। RS1 এর মান 16 ওহম যোগ 1/RS2 সেটা হলো 26 ওহম। ওকে, এই দুইটার লসাগু কত হবে? 6। আচ্ছা, এই দুইটা আমরা যোগ করে দেই, 1/16 একটু জটিল যোগ, মানে লসাগুটা কঠিন হবে, এই জন্য আমরা যোগ করে দিলাম। 21/208, 21/208 ওহমটা নিচে হবে। এবার আমরা দুইটাকে উল্টায় দিলে RP হবে 208 ওহম ডিভাইডেড বাই 21, তার মানে এখানে 208 ডিভাইডেড বাই 21 9.9047, তাহলে 9.905 ওহম RP বের করে ফেললাম, মানে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ বের করে ফেললাম। তো সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ বের যখন করেছি, এবার সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে পারি। দেখব সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ I হলে I ইকুয়াল টু E ডিভাইডেড বাই R। আর বলতে ওই যে তুল্য যেটা পাইছি RP, ই আমাদের তড়িৎচালক শক্তি যেটা হলো 12 ভোল্ট, আর এটা পাইছি 9.905
9.905। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এটা আমরা ডিভাইডেড করি, দেখি কত পাই। I equal to 12 divided by 9.905, 1.2115। তাহলে আমরা লিখতে পারি 1.212 অ্যাম্পিয়ার। এটা হলো সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ। তো সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ যেহেতু বের করে ফেলছি, যেহেতু এই দুটো সমান্তরালে আছে, আমাদের যেহেতু এই অংশটায় মানে বিসি অংশে তো আমাদের তড়িৎ প্রবাহ লাগবে, তো এই অংশটার তড়িৎ প্রবাহটা বের করলেই হয়ে যাবে, কারণ এই অংশটার তড়িৎ প্রবাহটাই হলো এই যে বিসি অংশের তড়িৎ প্রবাহ, সেটা আমরা কথায় লিখে দিব। তো এই অংশটার তড়িৎ প্রবাহ বের করবো, যেহেতু এটা সমান্তরালে আছে, আমরা চাইলে এই জায়গায় বিভবটা বের করে ফেলতে পারি। তো বিভব বের করে ইজিলি বের করতে পারবো, অথবা আমরা সূত্রের সাহায্যে বের করতে পারবো। যেহেতু এই দুটা সমান্তরালে আছে, লিখবো RS1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I1 হলে RS1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I1 হলে I1 ইকুয়াল আমাদের যেহেতু RS1 এর তড়িৎ প্রবাহ বের করতেছি, আমাদের যখন সমান্তরালে থাকবে, আমি এইটার উপর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতেছি, তার মানে এইটা লিখবো না, আমরা লিখবো এইটা। তাহলে RS2 লিখবো RS2 ইন্টু দিব সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ ডিভাইডেড বাই আমাদের যে দুইটা সমান্তরালে ওই দুইটার যোগফল, RS1 যোগ RS2। দুইটা যখন সমান্তরালে থাকবে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা তড়িৎ প্রবাহটা বের করি। তো এখানে RS2 ছিল 26 ইন্টু আইটা আমরা পাইলাম হলো 1.212 আর এটা হলো যোগফল 16 যোগ 26। তো একক তো অবশ্যই অ্যাম্পিয়ার হবে। এইবার এটা ক্যালকুলেট করতে হবে, এটাই হবে আমাদের মনে করো ওই যে বিসি অংশ তড়িৎ প্রবাহ, মানে অ্যান্সার আর কি 12 আর নিচে হলো 42 0.75 আমাদের কিন্তু মিলছে। 0.75 অ্যাম্পিয়ার লিখবো। সুতরাং RS1 এর মধ্যে তড়িৎ প্রবাহ 0.75 অ্যাম্পিয়ার। এই RS1 যেই তড়িৎ পথ নির্দেশ করতেছে, এই পথ এবং আমাদের এই যে বিসি পথ একই পথ না, এই দুইটা মিলিয়ে তো RS1, তাহলে এই পথ আর RS1 মানে একই পথ। দেখবো RS1 ও বিসি পথ একই পথে তড়িৎ প্রবাহ একই পথে তড়িৎ প্রবাহ একই। সুতরাং বিসি পথে তড়িৎ প্রবাহ কত 0.75 অ্যাম্পিয়ার। তো এইটা আমরা কি করলাম, ওই যে চাবি খোলা অবস্থায় আমরা বিসি অংশে তড়িৎ প্রবাহ বের করছি, তাই না? চাবি খোলা অবস্থায়, এইবার চাবি বন্ধ অবস্থায় তড়িৎ প্রবাহ বের করতে হবে। বিশাল একটা প্রশ্ন। এবার লিখব চাবি বন্ধ অবস্থায় বর্তনীর চিত্র নিম্নরূপ। এইবার আমাদের চাবি বন্ধ অবস্থায় বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের দেখি কিভাবে বের করা যায়। আমরা আগে চিত্রের বর্তনীটা আঁকা নিই।
তো বর্তনীটা আঁকবো আগে। ওকে, এই জায়গায় আমাদের গ্যালভানোমিটারটা আঁকতে হবে। ওকে, এই জায়গায় ছিল আমাদের 4 ওহম, এই জায়গায় ছিল 12 ওহম, এই জায়গায় ছিল 6 ওহম, এই জায়গায় ছিল 20 ওহম, আর এটা ছিল 2 ওহম। ওকে, আর এই জায়গায় তো 12। এবার তো যেহেতু আমাদের চাবি বন্ধ অবস্থায়, তার মানে এই পথটা কার্যকর থাকবে। ওকে, এইবার আমাদের এই বিসি অংশে তড়িৎ প্রবাহ বের করতে হবে। এখন আমাদের এটা বুঝতে হবে, এখান থেকে একটু সুন্দর করে রাখি, এটা আমাদের খুবই ভালোভাবে বুঝতে হবে। এখান থেকে আমাদের তড়িৎ প্রবাহ যাবে, এটা যেহেতু প্লাস, প্লাস থেকে মাইনাসের দিকে যায় তড়িৎ প্রবাহটা আই। তো আই এখান থেকে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তাহলে এই দিকে আমার যে তড়িৎ প্রবাহ গেছে, আগে নাম দেই এ বি সি ডি। এইবার আমরা এই যে এই পথে গেছে যে তড়িৎ প্রবাহ, এটার নাম দিলাম I1। এই যে তড়িৎ প্রবাহ গেছে, এটার নাম দিলাম I2। এইবার আমরা যদি একটু খেয়াল করি, এই I1 এটা তড়িৎ প্রবাহের দিক হলো এই দিকে, এইটা তড়িৎ প্রবাহের দিক হলো এই দিকে। গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ হলো আমাদের কোন দিকে, এইটা হলো আমাদের গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ এই দিকে, এইটা কোন দিকে, এইটা এই দিকে, এইটা আবার এই দিকে, হ্যাঁ, তারপর এই দিকটা মিলিত হয়ে আবার এই দিকে আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার এই I1 ভাগ হয়ে দুইটা ভাগ হয়ে গেছে, দুইটা ভাগ হয়ে এই দিকে যাবে IG তড়িৎ প্রবাহ। তাহলে এই দিকে কতটুকু যাবে, I1 থেকে IG বাদ দিলে যা থাকবে তা এই দিকে যাবে, কারণ I1 বিভক্ত হয়েই তো, মানে I1 এর যে তড়িৎ প্রবাহ সেটা বিভক্ত হয়ে এই দুইটা ভাগে পরিণত হয়েছে। তো এইদিকে তো IG, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ, এটাকে আমরা IG দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই দিকে যে তড়িৎ প্রবাহ সেটা হবে I1 মাইনাস IG, এইদিকে যে তড়িৎ প্রবাহ সেটাকে আমরা I1 মাইনাস IG লিখলাম। ওকে, এইবার এইটার বাকি আছে আমাদের। এখন দেখো এই দুইটা আবার এই তড়িৎ প্রবাহ এবং এই তড়িৎ প্রবাহ, এই দুইটা সংযুক্ত হয়ে আমাদের এই পথে যাবে। তাহলে I2 আর IG মিলে আমাদের এই পথের তড়িৎ প্রবাহ। তাহলে এটাকে আমরা লিখতে পারবো I2 যোগ IG তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ এখানে যাবে। তাহলে এই প্রবাহ দুইটা মিলে আবার এই দিকে আসবে। এই দুইটা আবার যোগ করলে দেখো IG বাদ যাবে, I1 আর I2 যোগ করলে কি হবে, I হবে। আমরা কিন্তু সম্পূর্ণ চিত্রটা সুন্দরভাবে উপস্থাপন করলাম। এইবার আমরা কিরশফের সূত্রের সাহায্যে আমরা এটা করে ফেলবো, আমরা প্রমাণ করে ফেলবো। তো আমাদের আগে এই চিত্রটা খুব ভালোভাবে বুঝে নিতে হবে। এইবার আমরা এখানে কিরশফের সূত্র অ্যাপ্লাই করব। আমরা প্রথমত এখানে আমাদের দুইটা আবদ্ধ পথ পাই, একটা এ বি ডি এ, এই একটা আবদ্ধ পথ, এই পথটাকে আমরা ব্যবহার করব। আরেকটা পথ আমরা নিতে পারি বি সি ডি বি, অথবা বি ডি সি বি, যেমনই বলো, এই দুইটা আবদ্ধ। এবং এই যে আরেকটা আবদ্ধ এ ডি সি, এখানে একটা বিন্দু লিখে দিলাম, মনে করো এফ, এ ডি সি এফ ই লিখে দিই, এ ডি সি ই এ, তিনটা আবদ্ধ। এই তিনটা আবদ্ধ পদ ব্যবহার করে, মানে তিনটা আবদ্ধ পদে কিরশফের সূত্র ব্যবহার করে আমরা বের করে ফেলবো বিসিতে তড়িৎ প্রবাহ। লিখবো প্রথমে আমরা বের করব এ বি ডি এ, লিখবো এ বি ডি এ আবদ্ধ পথে কিরশফের সূত্র, কিরশফের
সূত্র ব্যবহার করি, তাহলে তড়িৎচালক শক্তি সমষ্টি বের করতে হবে। তো এখানে আমাদের কোনো তড়িৎচালক শক্তি নাই কিন্তু, তাহলে ইকুয়াল টু হবে 0, মোট তড়িৎচালক শক্তির সমষ্টি 0 হবে। তো এখানে আছে আমাদের তড়িৎ প্রবাহ আর রোধের গুণফলটাই হলো আমাদের বিভব বা তড়িৎচালক শক্তি। এখানে I1 আর রোধ হলো 4, তাহলে এখানে আমাদের হবে 4 আর I1। আমরা জানি I ইকুয়াল টু, দেখো সূত্রটা একদম যদি আমি লিখি, আমরা জানি I ইকুয়াল টু E ডিভাইডেড বাই R। তাহলে E ইকুয়াল টু কি? E ইকুয়াল টু IR। তাহলে তড়িৎ প্রবাহ আর রোধ গুণ করলে E পাওয়া যাবে। তাহলে এইটা মনে করো 1, তাহলে এই দুইটার গুণফলটা হবে E1, এই দুইটার গুণফল হবে E2, এইটার হবে E3 এমন। তো এইটা গুণ করলে হবে 4 এবং I1 গুণ করলে কি হবে? 4I1। তড়িৎ প্রবাহের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি সেম একটা AB ঠিক পথেই আছে, মানে আমি যেই দিকে যাইতেছি তড়িৎ প্রবাহ সেই দিকে, তখন পজিটিভ। আর যদি ভিন্ন দিকে হয় তখন নেগেটিভ দিতে হবে। তো এইটাও আমি এই দিকে যাবো, বি থেকে ডি এর দিকে, দিক সেম আছে, পজিটিভ হবে। তড়িৎ প্রবাহ হলো IG, রোধ হলো 2, তাহলে এখানে হবে 2IG যোগ 2IG। তারপর ডি থেকে যাবো এর দিকে, ডি থেকে এর দিকে, কিন্তু তড়িৎ প্রবাহ হলো এ থেকে ডি এর দিকে, উল্টা দিকে, এই জন্য মাইনাস দিতে হবে, ঠিক আছে। তড়িৎ প্রবাহ I2 আর রোধ হলো 6, তার মানে 6I2 মাইনাস দিতে হবে, কারণ তড়িৎ প্রবাহের ভিন্ন দিকে যাইতেছি আমরা। 6I2 ইকুয়াল টু তড়িৎচালক শক্তির সমষ্টি কি হবে? 0 হবে। এখানে আমরা দেখতে পাই সবাইকে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা এখানে সবাইকে 2 দিয়ে ভাগ করে দেই। এখানে হবে 2I1 প্লাস IG, এখানে হবে 3I2 ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এইবার আমরা পরবর্তীটাই দেখি, আমরা কোন পথে বেশি পজিটিভ। আমরা BC, তড়িৎ প্রবাহের দিক বেশি আছে কোন দিকে, মানে সেম, আমি যেই দিকে যাব তড়িৎ প্রবাহের দিক যদি সেম দিকে হয় তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। তো BC, BD, তারপর C, তারপর B তে আমরা যাই, মানে আমরা এই লুপটা ব্যবহার করব। BDCB দেখবো, এবার BDCB দেখবো, BDCB আবদ্ধ পথে কিরশফের লিখছি দ্বিতীয় সূত্র লিখতে পারো। সূত্র ব্যবহার করলে আমরা দেখি কি পাই। তো এই দিকে প্রথমে বি থেকে ডি এর দিকে যাবো, তো এই প্রবাহ হলো IG আর রোধ হলো 2, তাহলে এখানে হবে 2IG, 2IG। তারপরে আমরা ডি থেকে যাবো সি এর দিকে, তড়িৎ প্রবাহ হলো I2 প্লাস IG আর রোধ হলো 20, একই পথে পজিটিভ হবে I2 প্লাস IG, তাহলে যোগ 20 ইন্টু I2 যোগ IG। তারপরে আমরা এই সি থেকে যাব তড়িৎ প্রবাহের বিপরীত দিকে, এই জন্য মাইনাস, রোধ হলো 12 আর I1 মাইনাস IG তড়িৎ প্রবাহ, তাহলে মাইনাস 12 I1 মাইনাস IG ইকুয়াল টু 0, কারণ আমরা জানি তড়িৎচালক শক্তির সমষ্টি কি 0 কোনো আবদ্ধ বর্তনীতে। তো এখানে আমরা একটু গুণ করে দিই, 2IG, এখানে 20 গুণ করে দিব, 20I2 প্লাস 20IG, 12I1 প্লাস 12, এটা মাইনাস না, তাহলে 12IG ইকুয়াল টু 0। তো আমরা I1টাকে আগে লিখি, তাহলে 12 মাইনাস 12I1, IG আছে 2IG আর 20IG মানে 22, আবার এইটা, তার মানে 22 আবার 12 মানে 34 প্লাস 34IG, বিশাল একটা মান পেলাম। আর এই জায়গায় I2 আছে এইটা, তাহলে প্লাস 20I2 ইকুয়াল টু 0। তো এইবার আমরা সবাইকে কাটাকাটি করা যায়, কত দিয়ে? 2 দিয়ে কাটাকাটি করা যায়, -2 দিয়ে ভাগ করে দেই,
তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 6i1, এটা হবে -7, -2 দিয়ে সবাইকে ভাগ করতেছি, এটা হয়ে যাবে -10i2 ইকুয়াল টু 0। ওকে, এইবার আমরা এটা কি আমরা নাম্বারিং করব। আগেরটায় পাইছিলাম 2, এর সাথে 5 গুণ করে দিলে তো এখানে আমার না 5 না, এখানে 3 গুণ করলে এখানে হবে 3 গুণ করে দিলে, আচ্ছা এটাই আমরা 2 নাম্বার দিয়ে আনি। এইবার আমরা এই দুইটা থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করি আগে, তো 1 এর সাথে 3 গুণ করে একটা সম্পর্ক করি, 1 গুণ 3, মানে কোন সমীকরণের সাথে তো আমরা যে কোনো সংখ্যা গুণ করতেই পারি, তাই না। 1 এর সাথে 3 গুণ করে দেই, মানে 1 কে চেঞ্জ করে 3 গুণ করে দেব, 3 গুণ করে একটা নতুন একটা সমীকরণ তৈরি করবো। এটার সাথে 3 গুণ করলে 6i1, এর সাথে 3 গুণ করলে 3ig, তারপরে এইটার সাথে 3 গুণ করলে 9i2 -9 ইকুয়াল টু 0। এটা আমরা দেব 3 নাম্বার। ওকে, এবারে 2 আর 3 আমরা কিছু করব, 2 আর 3 বিয়োগ করব, তাহলে i1 দুইটা বাদ যাবে, তাহলে একটা সম্পর্ক তৈরি হবে। তো 2 বিয়োগ 3 দিয়ে দিই, বা 3 বিয়োগ 2 দিই, যেটা ইচ্ছা দাও, 2 বিয়োগ 3 দিই, 2 বিয়োগ 3, 2 বিয়োগ 3 করলে i1 দুইটা বাদ, এটা বিয়োগ হবে, যেহেতু 2 থেকে 3 বিয়োগ দিতেছি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে হবে -20, -3 আর -7 মানে -20 ig, এটা প্লাস হয়ে যাবে, আর প্লাস হইলে এখানে হবে -i +9 আর -10 মানে -1, তাহলে -i2 ইকুয়াল টু 0। এইবার এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে i2 ইকুয়াল টু -20 ig, একটা সম্পর্ক পাইলাম i2 এবং ig এর মধ্যকার, এটাকে আমরা 4 নাম্বার দিয়ে রাখি। এইবার আমরা আরেকটা লুপ ব্যবহার করব, সেই লুপটা হলো ADCEA, আবার ADCEA, আবদ্ধ পথে কিরশফের সূত্র ব্যবহার করি, কিরশফের সূত্র ব্যবহার করি। প্রথমে এ থেকে ডি তে যাব, এ থেকে ডি তে গেলে আমাদের i2 রোধ হলো 6, তাহলে 6i2, তারপরে আমরা ডি থেকে সি, i2 প্লাস ig, এখানে 20, তার মানে যোগ একই পথ, যোগ 20i2 যোগ ig, তারপরে আমাদের এই সি থেকে কিন্তু আর কোনো তড়িৎ প্রবাহ নাই, তাহলে ইকুয়াল টু দিয়ে দেবো। ইকুয়াল টু এখানে যেহেতু তড়িৎচালক শক্তি ছিল, একটু ছিল 20 ভোল্ট, এখানে তো আর তড়িৎচালক শক্তির সমষ্টি শূন্য হবে না, এখানে দিতে হবে 12 ভোল্ট, হ্যাঁ 12, কারণ এখানে আমাদের তড়িৎচালক শক্তি আছে। অথবা যদি আমি এখানে দিতে চাই, ইকুয়ালের বাম পাশে দিতে চাই, তাহলে -12 দিতে হবে, কারণ টোটাল তড়িৎচালক শক্তি শূন্য হবে। তো আমরা এই পাশে -12 না লিখে এই পাশে 12 লিখছি, বা ইকুয়াল টু তড়িৎচালক শক্তি যা থাকবে সেটা লিখব। এইবার এখানে এটাকে নিয়ে আমরা কাজ করব, গুণ করে দেই আগে 6i2 যোগ 20i2 20ig ইকুয়াল টু 12, আর এখানে 20ig, এই 20ig i2 এর মান বসাইতে পারি, অথবা এখান থেকে দেখো 20ig, তাই না, যেহেতু এখানে 20ig পাইছি, তাহলে আমরা 20ig ইকুয়াল টু মাইনাস, এই লাইনটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, আমরা এটাকে একটু অন্যভাবে প্রকাশ করি, তাহলে আমাদের জন্য ভালো হবে। -i2 ইকুয়াল টু 20ig, ঠিক আছে, -i2 ইকুয়াল টু কি 20ig, তাহলে 20ig এর জায়গায় আমরা কি লিখতে পারি, -i2,
তাহলে আমরা -i2 লিখে দিই, এটা যোগ করে দিতে পারতাম -i2 ইকুয়াল টু 12 লিখে দিতে পারো, 4 এর মান বসায় পাই। তো এখানে 20 আর 6 26, 26 থেকে 1 গেলে 25, তাহলে 25i2 ইকুয়াল টু 12। তাহলে i2 এর মান আমরা পেয়ে যাব i2 ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 25। i2 আমার লাগবে না, কিন্তু আমার কিন্তু লাগবে হলো i1 এবং ig। তো এখানে আমাদের কত হয় দেখি, 0.48 অবশ্যই অ্যাম্পিয়ার। i2 পাইলাম, এই i2 দিয়ে আমরা ig বের করতে পারবো। 4 নং এর মান বসাবো, 4 নং এ 4 এ মান বসাই, i2 এর মান বসাই। -i2 এর মান হলো 0.48 ইকুয়াল টু 20 ig। তাহলে এখানে ig এর মান হইল -0.48 ডিভাইডেড বাই 20 অ্যাম্পিয়ার অবশ্যই। তাহলে এখানে মাইনাস তো থাকবেই, আমরা এখানে 0.48 ডিভাইড বাই 20 0.024 অ্যাম্পিয়ার। তাহলে ig এর মানও পাইলাম, i2 এর মানও পাইলাম। এবার যে কোনো একটা আমরা বসাইলে i1 পাওয়া যাবে। আমরা 3 নং এ বসাইতে পারি, অথবা ছোট যেটা এইটাই আমরা বসাই 2i1। 1 নং এ 1 নং এ i2 ও ig এর মান বসাই, ig এর মান বসাই 2i1 প্লাস ig এর মান আমরা পাইছি -0.024। তারপরে আমাদের ছিল কত, একটু দেখে আসি। 1 নংটা 2i1 প্লাস ig -3i2 এর মানটা আমরা কত পাইলাম 0.48 ইকুয়াল টু 0। তো এখানে 2i1 এটা মাইনাস হয়ে যাবে, -0.024 এখানে মাইনাস, এটা গুণ করে দেই 0.48 গুণ 3 1.440। তাহলে এখানে 2i1 ইকুয়াল টু এই দুটা ওই পাশে পাঠাই দেই 1.44 যোগ 0.024। তাহলে এখানে 2i1 এই দুটা যোগ করে ফেলি, 1.44 যোগ 0.024 1.464। তারপরে 2 দিয়ে ভাগ করে দেই, ভাগ 2 0.732 অ্যাম্পিয়ার। এটা i1, i2 না i1। ওকে, i1 ও বের করে ফেলছি। এইবার আমরা যদি একদম চিত্রের প্রথম অংশে চলে যাই, এই যে বিসি অংশ তড়িৎ প্রবাহ লাগবে। বিসি অংশ তড়িৎ প্রবাহ কত, i1 মাইনাস ig লিখব। সুতরাং বিসি অংশ তড়িৎ প্রবাহ, সুতরাং বিসি অংশে তড়িৎ প্রবাহ i1 মাইনাস ig ইকুয়াল টু i1 এর মান হলো 0.732, তারপর মাইনাস ig এর মান হলো আমাদের -0.024 0.732 যোগ মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে 0.024। এই দুটা যোগ করে দেই, যোগ 0.024 0.756, আমরা 0.75 লিখবো। তো আমরা বিসি অংশে এখানেও তড়িৎ প্রবাহ পাইলাম 0.7 অ্যাম্পিয়ার। এবার দেখব, সুতরাং চাবি বন্ধ
ও খোলা উভয় অবস্থাতেই উভয় ক্ষেত্রেই বিসি অংশে তড়িৎ প্রবাহ কত 0.75 অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার। তো কয়েকবার দেখবা, কারণে এই প্রশ্নটা সহজ হয়ে যাবে। বিশাল একটা প্রশ্ন ছিল, আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান বুঝতে পারছো।